গল্পের শুরু হয় একটি ছোট মেয়েকে দিয়ে, যে খুব আরাম করে বসে টিভিতে কার্টুন দেখছিল। ঠিক তখনই হঠাৎ টিভির সিগন্যাল চলে যায়। সাথে সাথেই স্ক্রিনে একটি জরুরি সতর্কবার্তা দেখা যায়, যেখানে জানানো হচ্ছিল যে পুরো পৃথিবীতে এক ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি কোনো সাধারণ ভাইরাস ছিল না, বরং এমন এক ভয়ানক সংক্রমণ যা মানুষকে মাত্র কয়েক মিনিটের মধ্যে হিংস্র পশুর মতো বানিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা ঘোষণা করেছেন যে এই বিপজ্জনক ভাইরাস থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অল্প কিছু সময়ের মধ্যেই এটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে, তাই সবাইকে নিজের সুরক্ষার ব্যবস্থা নিতে বলা হয়। আমরা দেখতে পাই ওই মেয়েটির মা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ফোনে তার স্বামীর সাথে কথা বলেন, যিনি পেশায় একজন পাইলট। তার স্বামী জানান যে পুরো পৃথিবীর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই মুভিতে আক্রান্তদের ফেরালস নামে ডাকা হচ্ছে। তারা সব জায়গায় খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ফেরালরা অনেকটা জম্বিদের মতো হলেও তারা জম্বিদের চেয়ে অনেক বেশি দ্রুত এবং শক্তিশালী। তারা এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে মানুষকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে, এমনকি তাদের চিন্তা করার ক্ষমতাও রয়েছে। এই ফেরালরা অনেক শহর এবং এলাকা দখল করে নিয়েছে। এই পরিবারটি বর্তমানে যেখানে আছে সেখানে বিপদের মাত্রা সবচেয়ে বেশি। পাইলট তার স্ত্রীকে বললেন এখনই এই এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে। কল কেটে দেওয়ার আগে পাইলট তার মেয়ে অ্যাবিগেইলকে খুশি করার জন্য সেই ব্রেসলেটটি দেখান, যা অ্যাবিগেইল নিজে তার বাবার জন্য বানিয়েছিল। তিনি কথা দেন যে এই ব্রেসলেটটি সবসময় নিজের কাছে রাখবেন এবং খুব শিগগিরই তাদের কাছে ফিরে আসবেন। আর এখান থেকেই শুরু হয় সেই রক্তক্ষয়ী খেলা। পরিবারটি নিজেদের বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরের দৃশ্য ছিল আরও ভয়াবহ। সব দিকে সাইরেন বাজছিল, মানুষের আর্তচিৎকার শোনা যাচ্ছিল, আর চারদিকে ঘুরছিল খুনি ফেরালরা। তারা দ্রুত গাড়ির দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ একটি ফেরাল তাদের মায়ের উপর আক্রমণ করে বসে। চোখের পলকে অ্যাবিগেলের মা তার সামনেই ফেরাল বা দানবে পরিণত হতে শুরু করেন। ভয়ে অ্যাবিগেল একটি গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ে। গাড়ির নিচে থেকে সে আরও একটি ভয়ানক দৃশ্য দেখতে পায়। যে ফেরালটি তার মায়ের উপর হামলা করেছিল সে এখন তার ভাইয়ের উপরও আক্রমণ করে তাকে সংক্রমিত করে ফেলেছে। এটা দেখে অ্যাবিগেল ভীষণ আঘাত পায়, কিন্তু সে একদম চুপচাপ গাড়ির নিচে লুকিয়ে থাকে, কারণ সে জানত যে সামান্য শব্দ করলেই এই ফেরেলগুলো তাকেও আক্রমণ করে সংক্রমিত করে ফেলবে। গাড়ির নিচে লুকিয়ে থাকায় ফেরেলটি তাকে দেখতে না পেয়ে সামনে এগিয়ে যায়। অ্যাবিগেল ভাবছিল যে সে হয়তো এ যাত্রায় বেঁচে গেছে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না, কারণ তার নিজের মা, যিনি এখন একজন ফেরালে পরিণত হয়েছেন, তার নজরে অ্যাবিগেল পড়ে যায়। তিনি তাকে মারার জন্য তেড়ে আসেন। ঠিক তখনই একটি গুলির শব্দ শোনা যায়। অ্যাবিগেল দেখল তার মা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। একজন ব্যক্তি গুলি চালিয়ে তাকে বাঁচিয়ে নিয়েছেন। এই লোকটির নাম ক্যাসিয়াস। সে খুব মমতা দিয়ে অ্যাবিগেলকে গাড়ির নিচ থেকে বের করে আনে এবং কোলে তুলে নেয়। ওই মুহূর্তেই সে খেয়াল করে অ্যাবিগেল এক দৃষ্টিতে একটি ছোট বাচ্চার দিকে তাকিয়ে আছে। ক্যাসিয়াস বুঝতে পারে যে এটি অ্যাবিগেলের ভাই, যে এখন ফেরালে পরিণত হচ্ছে। ক্যাসিয়াস অ্যাবিগেলকে কানে হাত দিয়ে থাকতে বলে এবং এরপর তার ভাইয়ের মাথায় গুলি করে তাকে চিরতরে মুক্তি দেয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে অ্যাবিগেলের পুরো পৃথিবীটা বদলে গেল। তার পুরো পরিবার শেষ হয়ে গেল এবং সেদিন থেকে ক্যাসিয়াস এগোয়ে ওঠে তার একমাত্র পরিবার, তার শিক্ষক এবং রক্ষাকর্তা। এরপর মুভিতে 10 বছর কেটে যায়। পৃথিবী এখন পুরোপুরি বদলে গেছে। চারদিকে শুধু শুনশান নীরবতা। বেশিরভাগ মানুষ হয় মারা গেছে, নয়তো ফেরালে পরিণত হয়েছে। ক্যাসিয়াস আর অ্যাবিগেল এখন জঙ্গলে বাস করে টিকে আছে, কারণ শহরগুলো এখন ফেরালদের দখলে। অ্যাবিগেলও এখন আর সেই ভীতু ছোট মেয়েটি নেই, সে এখন একজন যোদ্ধা। ক্যাসিয়াস তাকে খুব কঠোর শাসনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে, যাতে সে লড়াই করতে পারে, শিকার করতে পারে এবং একা থাকলেও বেঁচে থাকতে পারে। আমরা তাদের জঙ্গলে প্র্যাকটিস করতে দেখি। ঠিক তখনই তাদের নজরে আসে একজন বেঁচে থাকা মানুষ, যে ফেরালদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। ক্যাসিয়াস বলল, অ্যাবিগেল, তোমার জন্য একটি পরীক্ষা এসে গেছে। সে তার হাতে স্নাইপার রাইফেলটি দিয়ে বলে, এই লোকটিকে বাঁচাও আর বাকি সব ফেরালকে মেরে ফেলো। অ্যাবিগেল পুরোপুরি প্রস্তুত ছিল। নিশানা করার আগেই ক্যাসিয়াস তাকে বলে, শান্ত হও, গভীর শ্বাস নাও, লক্ষ্যের ওপর মনোযোগ দাও আর তারপর ট্রিগার চাপো। অ্যাবিগেল তাই করে, কিন্তু নিজেকে প্রমাণ করার তাড়াহুড়োয় সে খেয়াল করেনি যে লক্ষ্যের খুব কাছেই সেই মানুষটি ছিল। অ্যাবিগেল যখন গুলি চালায় তখন সেটি ফেরালকে না লেগে সেই মানুষটির গায়ে লাগে। এটি ছিল এক বিশাল ভুল, বিশেষ করে এমন এক পৃথিবীতে যেখানে মানুষ এমনিতেই খুব কম বেঁচে আছে। সেখানে অ্যাবিগেল নিজের অজান্তেই একজন জ্যান্ত মানুষকে মেরে ফেলল। ক্যাসিয়াস অ্যাবিগেলকে খুব বকাবকি করে এবং নিজে গিয়ে বাকি ফেরালগুলোকে মেরে ফেলে। সে জানত এই মৃত লোকটি শীঘ্রই ফেরালে রূপান্তরিত হয়ে আবার বেঁচে উঠবে, তাই লোকটি পুনরায় জেগে ওঠার আগেই ক্যাসিয়াস তার মাথা ধর থেকে আলাদা করে দেয়।
এরপর সে লোকটির গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে শুরু করে এবং লোকটির জুতো জোড়া নিজে পরে, কারণ ক্যাসিয়াসের নিজের জুতো অনেক পুরনো হয়ে গিয়েছিল। তারা যখন সেখান থেকে চলে যেতে নিচ্ছিল, ঠিক তখনই কতগুলো গাড়ি এসে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। ওই গাড়িগুলোতে বেশ কিছু মানুষ ছিল যারা একত্রে বেঁচে থাকার চেষ্টা করছিল এবং তাদের কাছে অনেক অস্ত্রশস্ত্রও ছিল। তারা যখন ক্যাসিয়াসের পায়ে তাদের মৃত বন্ধুর জুতো দেখে, তখন তারা ধরে নেয় যে ক্যাসিয়াস নিশ্চয়ই একজন লুটেরা এবং তাদের বন্ধুকে লুট করার জন্যই তাকে মেরে ফেলেছে। যেহেতু লোকটির গায়ে গুলির চিহ্ন ছিল, তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কোনো জম্বি নয়, বরং এদের মধ্যেই কেউ তাকে গুলি করেছে। রাগে তারা সবাই ক্যাসিয়াসের দিকে অস্ত্র তাক করে। ঠিক তখনই মেগান নামের এক গর্ভবতী মহিলা গাড়ি থেকে নেমে এসে তাদের থামানোর চেষ্টা করে। সে সবাইকে বলতে থাকে, দয়া করে থামুন, এরাও আমাদের মতোই অল্প কিছু বেঁচে থাকা মানুষের মধ্যে একজন। তারা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই এক বিশাল বিপদ ঘনিয়ে আসে। তাদের এই হইচই আর গোলমালের শব্দে চারপাশ থেকে প্রচুর ফেরাল আকৃষ্ট হয়ে সেখানে চলে আসে। ফেরালদের সংখ্যা এত বেশি ছিল এবং তারা এত দ্রুত গতিতে আসছিল যে কারো পক্ষে পালিয়ে গাড়িতে ওঠার মতো সময় ছিল না। যেহেতু তাদের কাছে গান ছিল, তাই তারা অস্ত্র দিয়েই নিজেদের আড়াল তৈরি করে এবং টিকে থাকার জন্য লড়াই শুরু করে। সেখানে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। বেঁচে থাকা মানুষের এই গ্রুপটি ধীরে ধীরে হার মানতে থাকে। প্রচুর অস্ত্র থাকা সত্ত্বেও একসময় তাদের গুলি শেষ হয়ে আসছিল, কিন্তু দানবগুলো যেন শেষই হচ্ছিল না। অনেকগুলো দানব গ্রুপের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের কামড়ে ফেরালে রূপান্তর করে ফেলে। শেষ পর্যন্ত যারা বেঁচে ছিল তারা হলো ক্যাসিয়াস, অ্যাবিগেইল, মেগান এবং তার স্বামী ডেভিড। দানবগুলো যখন গ্রুপের অন্যদের শিকারে ব্যস্ত ছিল, সেই সুযোগে এই চারজন গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। পেছনে যে নতুন গ্রুপটি ফেরালে পরিণত হয়েছিল, দেখা যায় তাদের লিডারও এখন ফেরাল হয়ে গেছে। নিজের আর নিজের দলের এই পরিণতির জন্য সে প্রচণ্ড রেগে যায় এবং মনে মনে জেদ চাপে যে সে ক্যাসিয়াসের ওপর প্রতিশোধ নেবেই। সে মনে করে ক্যাসিয়াসের কারণেই এসব হয়েছে, তাই সে ক্যাসিয়াসের গায়ের গন্ধ শুকে সেই গাড়িটির পিছু নিতে শুরু করে যেটিতে করে তারা পালিয়েছিল। এদিকে ক্যাসিয়াস গাড়ি চালিয়ে অনেক দূর চলে আসে। সে তাদের জিজ্ঞেস করে যে তারা কোথায় যেতে চায়। তারা জানায় যে তারা দ্য কলোনিতে যেতে চায়, যেটিকে বোট টাউনও বলা হয়। মূলত এটি পানির ওপর বড় বড় জাহাজকে একত্রে জুড়ে তৈরি করা একটি কলোনি, যেখানে বেঁচে থাকা মানুষজন কোনো মতে টিকে আছে। সেখানে ডাক্তার থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আছে। এসব শুনে অ্যাবিগেইলের চোখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে, কারণ গত 10 বছর ধরে সে আবার মানুষের মাঝে থাকার স্বপ্ন দেখছিল। প্রথমে ক্যাসিয়াস বিশ্বাসই করতে পারছিল না যে এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে এখনও মানুষের এমন কোনো কমিউনিটি টিকে থাকতে পারে। ক্যাসিয়াস বলে যে সে অনেক বছর ধরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এমন কোনো সমাজ বা মানুষের কলোনি সে কখনো দেখেনি। মেগান তাকে আশ্বস্ত করে বলে যে ওই কলোনির মানুষের সাথে তাদের কয়েকবার যোগাযোগ হয়েছে। কথাটি শুনে ক্যাসিয়াস শেষ পর্যন্ত বিশ্বাস করে ঠিকই, কিন্তু নিজে সেখানে যাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ তার মতে মানুষের ভিড়ে থাকা মানেই মহাবিপদ। কিন্তু অ্যাবিগেইল জেদ ধরে বলে যে মেগানকে পৌঁছে দেওয়ার জন্য হলেও তাদের একবার সেখানে যাওয়া উচিত, কারণ মেগানের শারীরিক অবস্থা ভালো নয় এবং সে অন্তঃসত্ত্বা। ক্যাসিয়াসের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এতে রাজি নয়, কিন্তু ঠিক তখনই মাঝপথে তাদের গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে গাড়িটি আর চলার অবস্থায় নেই। ডেভিড একজন মেকানিক হওয়ায় সে ঠিক করার চেষ্টা করে, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সে ব্যর্থ হয়। এখন তাদের বাকি পথ পায়ে হেঁটেই যেতে হবে। হাঁটতে হাঁটতে তারা এমন একটি পুরনো জায়গায় পৌঁছায় যেটি অ্যাবিগেইল চিনতে পারে। এই জায়গার কাছেই একটি এয়ারফিল্ড ছিল, যেখানে তার বাবা কাজ করতেন। সে সবাইকে বলে আমাদের এয়ারপোর্টের দিকে যাওয়া উচিত, হয়তো সেখানে কোনো প্লেন পাওয়া যেতে পারে যা আমাদের পথ চলা সহজ করে দেবে। ক্যাসিয়াসের কাছে এই বুদ্ধিটা একদমই ফালতু মনে হয়। তার মতে 10 বছর পর কোনো প্লেন আর ওড়ার যোগ্য থাকার কথা নয়। তবে অ্যাবিগেইলের জেদে সে যেতে রাজি হয়। সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। পুরো এয়ারফিল্ডে একটিও প্লেন নেই। ভাগ্যক্রমে একটি গ্যারেজের ভেতরে তারা একটি প্রাইভেট প্লেন খুঁজে পায়, কিন্তু 10 বছর ধরে পড়ে থাকায় সেটি কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। ডেভিড বলে যে সে এটি মেরামত করতে পারবে। ডেভিড যখন প্লেন মেরামতে ব্যস্ত, তখন অ্যাবিগেইল আর ক্যাসিয়াস পাহারায় থাকে। তারা দূরবীন দিয়ে চারপাশ দেখছিল। হঠাৎ তারা দেখতে পায় যে ফেরালদের এক বিশাল দল তাদের দিকে তেড়ে আসছে। তারা তখনও বেশ দূরে থাকলেও যে গতিতে দৌড়াচ্ছিল তাতে 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তারা দ্রুত ডেভিডের কাছে গিয়ে কাজ তাড়াতাড়ি শেষ করতে বলে। অ্যাবিগেল পাইলটের সিটে বসে পড়ে এবং তার বাবার শেখানো ছোটবেলার সেই সব কৌশল মনে করার চেষ্টা করে। এরই মধ্যে ফেরালরা বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ডেভিড আর মেগানও কোনো মতে প্লেনের ভেতরে উঠে পড়ে।
কিছুটা চেষ্টার পর অ্যাবিগেল ইঞ্জিন স্টার্ট করতে সক্ষম হয়। প্লেনটি রানওয়ে ধরে এগোতে শুরু করে, কিন্তু জম্বিগুলো এতটাই দ্রুত ছিল যে তারা চলন্ত প্লেনটিকে ধরার চেষ্টা করে, এমনকি এর ডানাগুলো ক্ষতিগ্রস্ত করারও চেষ্টা করে। ওই সময়ে ক্যাসিয়াসের অর্ধেকটা প্লেনের ভেতরে আর অর্ধেকটা বাইরে ছিল। একটি জম্বি তাকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু সে জম্বিটির মাথায় গুলি করে তাকে নিচে ফেলে দেয়। শেষ পর্যন্ত অ্যাবিগেল প্লেনটি আকাশে ওড়াতে সক্ষম হয়। প্লেন উড়তে দেখে সবাই দারুণ খুশি হয়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ যে দীর্ঘ পথ কেউ কয়েক দিনে লাগাতো তা এখন কয়েক ঘন্টাতেই সম্ভব। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। পুরনো ইঞ্জিন এবং সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় প্লেন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায় এবং প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জীবন বাঁচাতে ক্যাসিয়াস অ্যাবিগেলকে সাহায্য করে এবং প্লেনের লিভার ধরে সেটিকে একটি ঝোপঝাড়াযুক্ত গাছের ওপর ক্র্যাশ করায়, যাতে আঘাত কম লাগে। তাদের এই বুদ্ধি কাজে লাগে। তারা সামান্য চোট পেলেও কেউ মারা যায়নি। যাই হোক, প্লেনের মাধ্যমে তারা অনেকটা পথ এগিয়ে এসেছিল। এখন বাকি 2 দিনের পথ তাদের পায়ে হেঁটেই যেতে হবে। তারা ঠিক করে রাতের বেলা একটি ভাঙাচোরা দালানের ভেতরে আশ্রয় নেবে, কারণ আশেপাশে কোনো ফেরাল দেখা যাচ্ছিল না। তবুও সতর্কতার খাতিরে ক্যাসিয়াস চারদিকে ফাঁদ পেতে রাখে। সে ভেতরে এলে মেগান তাকে ধন্যবাদ জানিয়ে বলে যে ক্যাসিয়াস না থাকলে তারা হয়তো এতক্ষণে মারা যেত। মেগানের কথা শুনে ক্যাসিয়াসের মন কিছুটা নরম হতে শুরু করে, যে সব সময় অনেক শক্ত হয়ে থাকত। মেগানকে দেখে তার নিজের অতীতের কথা মনে পড়ে যায়। সে মেগানকে বলে যে তার স্ত্রী যখন ফেরালে পরিণত হচ্ছিল তখন সেই তাকে প্রথম নিজের হাতে মেরেছিল। নিজের প্রাণ বাঁচাতে তখন তার কাছে আর কোনো উপায় ছিল না। সেদিন থেকেই সে শপথ নিয়েছিল যে সে আর কারোর জন্য লড়বে না, বরং শুধু নিজের টিকে থাকার জন্য কাজ করবে। কিন্তু পরে সে অ্যাবিগেলকে খুঁজে পায় এবং নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। সেদিন থেকেই সে অ্যাবিগেলকে নিজের সঙ্গী বানিয়ে নেয় এবং তাকে নিজের মেয়ের মতো বড় করতে থাকে। সে বলে, অ্যাবিগেল ছাড়া আর কাউকে বাঁচানো আমার লক্ষ্য নয়, তবে এখন আমি তোমার আর ডেভিডের দায়িত্ব নিচ্ছি এবং কথা দিচ্ছি তোমাদের গন্তব্যে পৌঁছে দেব। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে এবং পথে এক অদ্ভুত জিনিস দেখতে পায়। সামনে একটি চমৎকার ফার্ম হাউস ছিল, যেটিতে আঁচড়ও দেখা ছিল না। সেই বাড়িতে বিদ্যুৎও ছিল। এটি দেখে সবাই অবাক হয়ে যায় এবং ফার্ম হাউসের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই একটি স্পিকারে আওয়াজ আসে যে তারা যেন তাদের অস্ত্র নিচে নামিয়ে রাখে। তারা সবাই কথা মেনে অস্ত্র বাইরে ফেলে ভেতরে ঢোকে। জানা যায় এই জায়গার মালিক একজন বিজ্ঞানী। সে বেঁচে থাকা মানুষদের দেখে খুব খুশি হয় এবং তাদের জন্য ভালো খাবারের আয়োজন করে। খাবার খেতে খেতে তারা কেঁদে ফেলে, কারণ 10 বছর পর তারা এত ভালো খাবার খাচ্ছিল। ডিনার শেষ করে তারা গল্প করতে বসে। গল্পের মাঝে বিজ্ঞানীটি এক অদ্ভুত কথা বলে। সে মনে করে এই ভাইরাস কোনো খারাপ জিনিস নয়, বরং এটি মানুষের বিবর্তন। সে বিশ্বাস করে এই ভাইরাস সব দুর্বল মানুষকে মেরে ফেলেছে এবং শক্তিশালী মানুষদের ফেরালে রূপান্তর করেছে। এখন এই নতুন ফেরালদেরই পুরো পৃথিবী শাসন করা উচিত এবং বাকি মানুষের মরে যাওয়া উচিত। তার কথা শুনতে শুনতে সবার মাথা ঘুরতে শুরু করে, কারণ সে সবার পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এ থেকে বোঝা যায় যে ওই বিজ্ঞানীর উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা সবাই নিজেদের বাঁধা অবস্থায় পায়। এখানে বিজ্ঞানী তার আসল রূপ দেখায় এবং বলে যে সে জম্বিদের উপর পরীক্ষা নিরীক্ষা করছে। এমনকি সে নিজের জম্বি হয়ে যাওয়া স্ত্রীকেও সেখানে বন্দি করে রেখেছে। সে এমন একটি যন্ত্র তৈরি করেছে যা দিয়ে সে তার স্ত্রী সহ সব ফেরাল বা জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারে। সে বলে সে চায় সব মানুষ মারা যাক এবং ফেরালে পরিণত হোক, যাতে সে তাদের নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবী রাজত্ব করতে পারে। এখন সে তার জম্বি স্ত্রীকে মুক্ত করে দেয় এবং নিজের ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে তাকে এই মানুষদের দিকে মারার জন্য লেলিয়ে দেয়। সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। জম্বিটি ক্যাসিয়াসের কাছে আসতেই সে তাকে লাথ মেরে দূরে সরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ডেভিড নিজের সব শক্তি দিয়ে গায়ের বাঁধন ছিঁড়ে ফেলে। এখানে একটি বড় টুইস্ট জানা যায় যে ডেভিডও নিজে ধীরে ধীরে সংক্রমিত হচ্ছে। সে একবার ভেবেছিল নিজেকে শেষ করে দেবে, কিন্তু সে ঠিক করে আগে কোনোভাবে তার স্ত্রীকে নিরাপদ সেই টাউনে পৌঁছে দেবে এবং তারপর নিজের জীবন দেবে। সে এও ঠিক করে রেখেছে যে যাত্রাপথে যদি সে পুরোপুরি ফেরালে পরিণত হতে শুরু করে তবে তখনই সে নিজেকে মেরে ফেলবে। ডেভিড যে সংক্রমিত তা এখনও পর্যন্ত আর কেউ জানত না, কিন্তু জম্বি ভাইরাসের কারণে তার শরীরে যে অতিপ্রাকৃত শক্তি তৈরি হয়েছে তা দিয়ে সে এখন ওই নতুন জম্বিটির সাথে লড়াই করতে থাকে। শেষ পর্যন্ত তারা ওই জম্বিটিকে মেরে ফেলে। সব দেখে ভয় পেয়ে বিজ্ঞানী সেখান থেকে পালিয়ে যায়। এই সুযোগে সবাই নিজেদের অস্ত্র আর মালামাল গুছিয়ে বিজ্ঞানীর ট্রাকটি নিয়েই সেখান থেকে বেরিয়ে যায়। তবে তারা পালিয়ে গেলেও বিজ্ঞানী হার মানেনি। সে যে কোনো মূল্যে তাদের মারতে চায়।
তাই সে তার ডিভাইসের মাধ্যমে অনেক জম্বিকে তাদের গাড়ির পেছনে লেলিয়ে দেয়। এদিকে পথে এসে তারা দেখে সামনের রাস্তা বন্ধ এবং তাদের কাছে আর কোনো বিকল্প পথ নেই। বাধ্য হয়ে মাঝরাতে ঘন জঙ্গলের মধ্য দিয়ে তারা সবাই পায়ে হেঁটে দৌড়াতে শুরু করে। পেছন থেকে জম্বির দলও পঙ্গপালের মতো ধেয়ে আসতে থাকে। ডেভিড এখন বুঝতে পারছিল যে সে পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হতে চলেছে, কারণ তার শরীরের শিরাগুলো কালো হতে শুরু করেছিল। তার শারীরিক অবস্থাও আগের চেয়ে অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে এখানে তার স্ত্রীকে শেষ বিদায় জানায়। তার স্ত্রী মেগান তাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু ডেভিড তাকে বোঝায় যে আমি যা করছি তা আমাদের অনাগত সন্তানের জন্যই করছি। সে মেগানকে ক্যাসিয়াসের সাথে পাঠিয়ে দেয় এবং নিজে একা বাকি জম্বিদের সাথে লড়াই করতে থাকে। জম্বিরা আর ওই তিনজনকে ধাওয়া করতে পারে না। এভাবেই তারা শেষ পর্যন্ত নদীর পাড়ে এসে পৌঁছায়। তাদের কপাল তখনই খুলে যায় যখন তারা দেখতে পায় যে মেগান যেখানে আসতে চেয়েছিল সেই কলোনিটি এই পানির ওপরই তৈরি করা হয়েছে। অ্যাবিগেল দ্রুত সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কলোনির লোকজন তাদের দেখা মাত্রই নিরাপত্তা দেয় এবং দূর থেকে তাদের পিছু নেওয়া দানবগুলোর ওপর হামলা চালায়। এরপর তাদের কলোনির ভেতরে নেওয়ার জন্য একটি নৌকা পাঠানো হয় এবং অবশেষে তারা জম্বিদের হাত থেকে রক্ষা পায়। জানা যায় যে এই ফেরাল বা জম্বিরা পানির ভেতরে আসতে পারে না। এরপর আমাদের এই কলোনির ভেতরের দৃশ্য দেখানো হয়। এটি বড় বড় জাহাজ জোড়া দিয়ে বানানো হয়েছিল। এই দৃশ্য দেখে তারা সবাই অবাক হয়ে যায়। অ্যাবিগেল তো সবচেয়ে বেশি খুশি ছিল, কারণ অনেক বছর পর সে অন্য কোনো মানুষের দেখা পেয়েছে। এখানে তার খুব ভালো লাগছিল। মেগানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তার একটি মেয়ে সন্তান জন্ম নেয়। কিন্তু দুঃখের বিষয় হলো মেগান আর বেশি দিন বাঁচবে না, কারণ তার শরীরে প্রচণ্ড রক্তাল্পতা দেখা দিয়েছে এবং তাকে রক্ত দেওয়ার মতো কেউ নেই। নতুন মানুষ আসার খুশিতে ওই রাতে কলোনিতে একটি পার্টির আয়োজন করা হয়। 10 বছর মানুষের সমাজ থেকে দূরে থাকা অ্যাবিগেল এই পার্টি খুব উপভোগ করছিল, কিন্তু ক্যাসিয়াস তাকে সতর্ক করে বলে যে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। অ্যাবিগেল এখান থেকে যেতে রাজি ছিল না, যার ফলে দুজনের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে অ্যাবিগেল একটি গোপন কক্ষে পৌঁছায়, যেখানে প্রচুর বিস্ফোরক বসানো ছিল এবং পাশে একটি বড় রিমোট ঝুলছিল। সে সেগুলোতে হাত দেওয়ার আগেই একটি ছেলে এসে তাকে থামিয়ে দেয়। ছেলেটি জানায় যে এটি তাদের প্ল্যান বি। যদি কখনো ফেরালরা এই কলোনি আক্রমণ করে তবে তারা নিচের টানেল দিয়ে পালিয়ে যাবে এবং এই পুরো কলোনি বোম দিয়ে উড়িয়ে দেবে, যাতে এখানে আসা সব জম্বি মারা যায়। ছেলেটি যখন অ্যাবিগেলকে এই তথ্য দিচ্ছিল, সে জানতো না যে এটি শীঘ্রই বাস্তবে ঘটতে চলেছে। সেই পাগল বিজ্ঞানী এখন তার ডিভাইসের মাধ্যমে শত শত জম্বিকে সেখানে নিয়ে এসেছে। সে নিজের সাথে আলফা ফেরালকে নিয়ে এসেছে। এটি সেই একই ফেরাল যে শুরুতে মারা যাওয়া সার্ভাইভার গ্রুপের নেতা ছিল এবং সে ক্যাসিয়াসের উপর প্রতিশোধ নিতে চায়। আলফাকে নিয়ন্ত্রণ করার সাথে সাথে বাকি সব ফেরাল তার কথা শুনতে শুরু করে। আলফা ফেরাল যখন ভয়হীনভাবে পানির ভেতর ঝাঁপ দেয়, তখন বাকি জম্বিদেরও পানির ভয় কেটে যায়। তারা সবাই সাঁতরে সেই কলোনিতে ঢুকে পড়ে। পুরো কলোনিতে জোরে জোরে বিপদের অ্যালার্ম বাজতে শুরু করে। সবাই বিপদ বুঝতে পেরে গোপন টানেলের দিকে দৌড়াতে থাকে। কলোনির ভেতর হাহাকার শুরু হয়ে যায় এবং ফেরালরা মানুষের ওপর আক্রমণ করতে থাকে। এই বিশৃঙ্খলার মাঝে ক্যাসিয়াস অ্যাবিগেলকে খুঁজতে শুরু করে এবং তাকে খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারে যে পালানোর সেই টানেলটি এখন অনেক দূরে। এই লড়াইয়ের মাঝেই সেই বিজ্ঞানী ক্যাসিয়াসের সামনে এসে দাঁড়ায়। বিজ্ঞানীর মনে হচ্ছিল এই ডিভাইসটি তৈরি করে সে এখন এক নতুন ঈশ্বরে পরিণত হয়েছে। ক্যাসিয়াস এটা দেখে এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে সে সাথে সাথে বিজ্ঞানীর উপর হামলা করে দেয়। তাকে মারতে মারতে ক্যাসিয়াস তার ডিভাইসটি বারবার দেয়ালে আছাড় দেয়, যার ফলে ডিভাইসটি ভেঙে চুরমার হয়ে যায়। সিগন্যাল বন্ধ হওয়ার সাথে সাথে সব জম্বি উল্টো সেই বিজ্ঞানীর উপরই ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে ক্যাসিয়াস নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সামনে গিয়ে ক্যাসিয়াস জানতে পারে যে মেগান মারা গেছে, কিন্তু তার নবজাতক মেয়েটি বেঁচে আছে। মৃত্যুর আগে মেগান ক্যাসিয়াসকে এই দায়িত্ব দিয়ে যায় যে যেভাবে সে অ্যাবিগেলকে বড় করেছে এবং প্রশিক্ষণ দিয়েছে, ঠিক একইভাবে যেন তার মেয়েকেও মানুষ করে। এদিকে দেখা যায় বেঁচে থাকা বাকি মানুষরা সেই টানেল দিয়ে বেরিয়ে একটি নিরাপদ জায়গায় পৌঁছে যায়। রিমোট কন্ট্রোলটি তখন সেই ছেলেটির হাতে ছিল যে অ্যাবিগেলের বন্ধু হয়েছিল। সে দেখে যে অ্যাবিগেল আর তার আঙ্কেল এখনও টানেল থেকে বেরোতে পারেনি, তাই সে অপেক্ষা করতে থাকে এবং যতক্ষণ না অ্যাবিগেল আসে ততক্ষণ কলোনিটি ধ্বংস করার বোতাম চাপে না। এদিকে অ্যাবিগেল যখন জম্বিদের সাথে লড়াই করছিল, তখন তার সামনে আলফা জম্বি চলে আসে, কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারছিল না, কারণ সে আলফা জম্বির হাতে একটি ব্রেসলেট দেখতে পায়। এটি সেই একই ব্রেসলেট যা সে ছোটবেলায় নিজের হাতে বানিয়ে তার বাবাকে উপহার দিয়েছিল। অর্থাৎ এই আলফা জম্বিটি আসলে তার নিজের বাবা। সে একদমই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত।
আলফা জম্বিটি তাকে প্রায় খেয়েই ফেলছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ক্যাসিয়াস সেখানে চলে আসে। তাকে দেখে অ্যাবিগেলের হুঁশ ফেলে। সে ক্যাসিয়াসকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু নিজের বাবাকে মারা তার জন্য সহজ ছিল না। তবে পরক্ষণেই সে উপলব্ধি করে যে এই জম্বিটি তার বাবা নয়, বরং ক্যাসিয়াসই তার আসল বাবার দায়িত্ব পালন করেছে। সে জম্বিটির মাথায় গুলি চালায় এবং ক্যাসিয়াসকে বাঁচিয়ে নেয়। নিজের হাতে বাবাকে মারার পর অ্যাবিগেল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু ক্যাসিয়াস তাকে টেনে কোনো মতে দ্রুত টানেলের দিকে নিয়ে যায়। তারা টানেল থেকে বের হওয়া মাত্রই সেই ছেলেটি কলোনি উড়িয়ে দেওয়ার বোতাম চাপে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কলোনি ধ্বংস হয়ে যায় এবং সেখানে থাকা সব জম্বি পুড়ে ছাই হয়ে যায়। বেঁচে থাকা মানুষরা তখন নদীর অন্য পাড়ে ছিল। সেখান থেকে তারা দূরে একটি ছোট দ্বীপ দেখতে পায়। এই দ্বীপটি ছিল তাদের জন্য এক নতুন আশার প্রতীক। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ওই দ্বীপেই তারা তাদের নতুন কলোনি গড়ে তুলবে। ক্যাসিয়াসও এখন নিজের চিন্তাধারা বদলে ফেলেছে, কারণ যেভাবে বাকি মানুষরা তাদের প্রাণ বাঁচিয়েছে তাতে সে অভিভূত। সে এখন অ্যাবিগেল এবং মেগানের ছোট বাচ্চাটির ভবিষ্যৎ কথা ভেবে সবার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। যারা বেঁচে ছিল তারা সবাই মিলে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তারা নিজেদের ঘর বানাবে এবং জম্বি এবং ফেরালদের থেকে নিজেদের সবসময় দূরে রাখবে। এভাবেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।